জিকে প্রশ্ন উত্তর পড়বে কি আছে। ফরাসি ওপেন 2024 মহিলা সিঙ্গেলস কে জয়ী হন? এটা হচ্ছে আমরা জানি যে টেনিস খেলাতে 3 ধরনের ওপেন্স হয়, ফরাসি আছে, ঠিক আছে, অস্ট্রেলিয়া আছে, এগুলো ঠিক আছে। এই যে ওপেনগুলো খেলা হচ্ছে, এই এক একটা দেশের এক একটা খেলা তাদের নাম। এই ফরাসি ওপেন যেটা ফ্রান্স দেশে 2024 সালে মহিলা সিঙ্গেলস মানে ওমেন, ঠিক আছে, সিঙ্গেল মানে একা। এটা আমরা জানি এই যে টেনিস খেলা দুজন হয়, মানে সিঙ্গেল হয়, ডবল হয়। তাই সিঙ্গেল, ওমেন সিঙ্গেল, মহিলা সিঙ্গেল 2024 সাল কে জয়ী হন মানে কে উইনার সেটা আমাদের বলতে হবে। কী হবে আমাদের সঠিক উত্তর? ইগা সুইটেক, আসলে বার্টি, আয়ান সাবালাঙ্কে, সানিয়া মির্জা। দেখো ফরাসি ওপেন 2024 মহিলা সিঙ্গেলস জয়ী হয়েছে কে? আমাদের সঠিক উত্তর হবে কে? ইগা সুইটেক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে ইগা সুইটেক। এবং এটা একটু মনে রাখতে হবে, মেন সিঙ্গেলস মানে পুরুষ বিভাগে, পুরুষ বিভাগে এই ফরাসি ওপেন 2024 কে জয়ী লাভ হয়েছে এটা আমাদের একটু জেনে রাখতে হবে, পরীক্ষা আমাদের আসতে পারে। কার্লোস আলকারেজ, ঠিক আছে, আলকারেজ এভাবে মনে রাখলে হবে, আলকারেজ। তো পরীক্ষা আমাদের আসতে পারে ওমেন্স সিঙ্গেল, মেন্স সিঙ্গেল। ওমেন্স কী হবে? মহিলাদের থেকে হবে ইগা সুইটেক, ঠিক আছে। এবং কি হবে আমাদের পুরুষ সিঙ্গেলস কী হবে? কার্লোস আলকারেজ, ঠিক আছে। এবং 2024-এর পাশাপাশি আমাদের 2023-এরটা একটু মনে রাখতে হবে, 2023টা, ঠিক আছে। 2023-এ কে জিতেছিল? নোভাক জোকোভিচ। মেন্স সিঙ্গেলসে কী হবে? নোভাক জোকোভিচ, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, ঠিক আছে। এগুলো আমাদের বিভিন্ন যে অস্ট্রেলিয়ান ওপেন্স আছে সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিক্স 2023 সম্মেলন কোথায় হয়েছিল? ব্রিক্স আমরা জানি এই ব্রিক্স সদস্য কে কে আছে? ব্রাজিল, রাশিয়া, তাই তো, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা। এই ব্রিক্স এর সদস্য দেশগুলো নিয়ে একটা সম্মেলন হয়, ঠিক আছে। এবার 2023 সালে এই ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছিল? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। 2023 সালে ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছিল? রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন। কী হবে আমাদের সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি? দক্ষিণ আফ্রিকায় হয়েছিল 2023 সালে, ঠিক আছে। এবং 2022 সালে এটা আমাদের মনে রাখতে হবে, 2022 সালে কোথায় হয়েছিল? 2022 সালে এই ব্রিক্স সম্মেলন হয়েছিল কোথায়? ভারতে, ঠিক আছে, ভারতে। এবং 2024 সালে কোথায় হয়? 2024 সালে এটা আমাদের জেনে রাখতে হবে, 2024 সালে কিছুদিন আগে আমাদের হয়ে গেল কোথায়? রাশিয়াতে, ঠিক আছে। রাশিয়ার প্রেসিডেন্টকে ভ্লাদিমির পুতিন, ঠিক আছে। এবং ভারতের প্রাইম মিনিস্টার যে আমাদের নরেন্দ্র মোদী সাহেব, তিনি এই 2022 ব্রিক্স সম্মেলনে উদ্বোধন করেছিলেন তিনি, ঠিক আছে। তাহলে 2023 সালে হয়েছে কোথায়? 2022 ভারত, 2023 দেখো ভারতের পর 2023 সালে কি? সাউথ আফ্রিকা, ঠিক আছে। আর 2024 সালে কোথায় হলো? রাশিয়া। এটা আমাদের যেন মনে থাকে, খুব ইম্পর্টেন্ট। এবং এটা মনে রাখতে হবে, ব্রিক্সের যে সদর দপ্তর, হেডকোয়ার্টার কোথায় আছে? সাংহাই, চীনের সাংহাই শহরে, ঠিক আছে, চীনের। এটা হচ্ছে সদর দপ্তর, এটা আমাদের মনে রাখতে হবে। ব্রিক্সের সদর দপ্তর, ঠিক আছে, সদর দপ্তর এটা আমাদের মনে রাখতে হবে কোথায় আছে? চীনের সাংহাই শহরে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি? যে খঞ্জর সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে হয়েছিল? দেখো খঞ্জর সামরিক মহড়া আমরা জানি বিভিন্ন দেশের সঙ্গে কি হয়, আমাদের যে সামরিক মহড়া হয় সমুদ্রপথে, স্থলপথে বা আকাশপথে, ঠিক আছে। এই সামরিক মহড়াগুলি আমাদের প্রথম অপশান কি রয়েছে? এ অপশান চীন, বি অপশান কিরগিজস্তান, ঠিক আছে, সি অপশান ফ্রান্স, ডি অপশান মার্কিন যুক্তরাষ্ট্র। খঞ্জর যে সামরিক মহড়া হয়েছিল, খঞ্জর এটি হয়েছিল কার মধ্যে? আমাদের হবে কিরগিজস্তান আর ভারতের মধ্যে। এই রিলেটেড বিভিন্ন আমাদের ডেসক্রিপটিভ একটা ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসটা অবশ্যই দেখতে হবে। কেমন? যেমন আমাদের দেখতে পারি যুদ্ধ অভ্যাস কোথায়? যুদ্ধ অভ্যাস মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত, ঠিক আছে। আমাদের ব্রোন কোথার সাথে? ব্রোন যেটা সামরিক মহড়া ফ্রান্সের সাথে, ঠিক আছে। চীনের সাথে আছে, নেপালের সাথে আছে সূর্যকিরণ, ঠিক আছে। হ্যান্ড টু হ্যান্ড চীনের সাথে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। বাংলাদেশের সঙ্গে কী আছে? ঠিক আছে, মিত্র শক্তি। এগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের সামরিক মহড়াগুলো জেনে রাখতে হবে, ঠিক আছে। অবশ্যই আমাদের এগুলো কিন্তু এসএসসি জিডি এনটিপিসি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, সামরিক মহড়া থেকে, ঠিক আছে, সামরিক মহড়া থেকে এটা আমাদের জেনে রাখতে হবে। তাহলে খঞ্জর হবে ভারত আর কিরগিজস্তান। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা ঘোড়দৌড়বিদ, ঠিক আছে, প্রথম মহিলা ঘোড়দৌড়, ঠিক আছে, যিনি ঘোড়দৌড় মানে আমরা বুঝি ঘোড়ার যে দৌড়, এবং এটাকে ইংলিশে বলা হয় কি? ইকুস্ট্রিয়ান। সেই খেলোয়াড়ের নাম কি? দিব্যকৃতি সিং,
ঠিক আছে। তিনি কবে অর্জুন পুরস্কার পান? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রশ্নটা এবার পরীক্ষাতে আসতে পারে। তিনি কবে অর্জুন পুরস্কার পান? কবে? 2023 সালে, 2022 সালে, 2024 সালে, 2019 সালে। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর কী হবে? দেখো, এই যে আমাদের দিব্যকীর্তি সিং কি, তিনি তার নামের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ। তিনি 2022 সালে আমাদের যে এশিয়ান গেমস হয়ে গেল, এশিয়ান গেমস কোথায় হলো? এশিয়ান গেমস চীনের হংজাও, তাই তো? চীনের হংজাও শহরে, হংজাও। ঠিক আছে, এটা মনে রাখলে হবে। এই যে এশিয়ান গেমস হয়ে গেল, তিনি এই 2022 সালে এশিয়ান গেমসে কী খেয়েছেন? গোল্ড মেডেল জেতেন। তিনি গোল্ড মেডেল জেতেন। ঠিক আছে, স্বর্ণ পদক জেতেন, সোনা জেতেন। ঠিক আছে, তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি হচ্ছে ঘোড়দৌড়। এটা আমাদের পরীক্ষা স্তরে, তিনি হচ্ছে ঘোড়দৌড়। ঠিক আছে, ইকুস্টিয়ান। ঠিক আছে, এটাকে ইংলিশে বলা হয় ইকুস্টিয়ান। এবং তিনি কবে অর্জুন পুরস্কার পান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি কবে অর্জুন পুরস্কার পান? 2023 সালে তিনি অর্জুন পুরস্কার পান। খুব ইম্পর্টেন্ট, 2023 সালে তিনি অর্জুন পুরস্কার পান। এবং এই 2023 সালে আরেকজন অর্জুন পুরস্কার পান। ঠিক আছে, 2023-এ আর একজন অর্জুন পুরস্কার পান, তার নামটা মনে রাখতে হবে। অর্জুন পুরস্কার পাবো, খুব ইম্পর্টেন্ট একটা খেলোয়াড় আমাদের। ঠিক আছে, মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি। ঠিক আছে, এই নামটা আমাদের মনে রাখতে হবে। খেলাধুলার ক্ষেত্রে আমরা জানি অর্জুন পুরস্কার কী করতে দেওয়া হয়? খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার, খেলাধুলায়। ঠিক আছে, খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার। এই 2023 সালে অর্জুন পুরস্কার পাবো হলেন মোহাম্মদ শামি। তিনি কি? তিনি হচ্ছেন একজন ক্রিকেটার। ঠিক আছে, ক্রিকেটার আমাদের পরীক্ষা স্তরে। ঠিক আছে, তিনি একজন ক্রিকেটার। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর দেখি আর কি আছে। পরবর্তী প্রশ্ন, ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড, আমরা জানি ইউনিফর্ম সিভিল কোড কত সংবিধানে কত নম্বর ধারা? 44 নম্বর ধারা আছে। এটি বর্তমানে চালু রয়েছে কোন রাজ্যে? গোয়াতে চালু রয়েছে। এখানে যে প্রশ্নটা আমাদের একটু এখানে উল্টো আছে, মানে প্রশ্নের ভাষাটা উল্টো আছে। প্রথম কোন রাজ্যে চালু হয় নাই, প্রথম কোন রাজ্যে ইমপ্লিমেন্ট হয়, বাস্তবায়িত হয়? ঠিক আছে, বাস্তবায়িত হয়। গোয়াতে প্রথম চালু হয় এই যে ইউনিফর্ম সিভিল কোড, গোয়াতে চালু রয়েছে ওটা। ঠিক আছে, এবং ভারতের মধ্যে প্রথম কোন রাজ্যে এটা ইমপ্লিমেন্ট হয়, বাস্তবায়িত হয়? ঠিক আছে, মানে ওখানে চালু আছে অলরেডি গোয়াতে, কিন্তু কোন রাজ্যে প্রথম বাস্তবায়িত হয় ইউনিফর্ম সিভিল কোড? ঠিক আছে, যেটা আমরা জানি কি, আইন সবার জন্য সমান, সকল ব্যক্তির জন্য আইনটা সমান হবে, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। তাহলে এই 44 নম্বর ধারা ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এটা ভারতের কোন রাজ্যে প্রথম বাস্তবায়িত হয়, ইমপ্লিমেন্ট হয়? ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর হবে কি? উত্তরাখণ্ড। সঠিক উত্তর কী হবে? উত্তরাখণ্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরাখণ্ড। ঠিক আছে, এবং গোয়াতে এটা চালু রয়েছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, গোয়াতে চালু রয়েছে। গোয়াতে হলো প্রথম রাজ্য যেটা ইউসিসি, ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড কি চালু আছে। ঠিক আছে, প্রথম বাস্তবায়িত হয় কোথায় ভারতের মধ্যে? ঠিক আছে, উত্তরাখণ্ডে। এটা যেন আমাদের মনে থাকে, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। ঠিক আছে, এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? এর জেনে রাখতে হবে, পুষ্কর সিং ধামি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রী ভাগ্যশ্রী যোজনা। মুখ্যমন্ত্রী ভাগ্যশ্রী যোজনা খুব ইম্পর্টেন্ট। অনেকে বলতে পারে যুবশ্রী, কন্যাশ্রী, এই শ্রী মানে কি পশ্চিমবঙ্গ হবে? আমরা অনেকে ভুল করে এটা করে আসবো। মুখ্যমন্ত্রী ভাগ্যশ্রী যোজনা কোন রাজ্যে চালু হয়েছিল? ঠিক আছে, এটা সঠিক উত্তর কী হবে আমাদের? সঠিক উত্তর হবে আমাদের মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র, যেন ভাগ্যশ্রী শ্রী বলেই হবে এটা নাই। ঠিক আছে, মুখ্যমন্ত্রী ভাগ্যশ্রী যোজনা মহারাষ্ট্রে চালু হয়। পশ্চিমবঙ্গে কিছুদিন আগে চালু হয়েছিল কি, আমরা জানি রূপশ্রী, কন্যাশ্রী, ঠিক আছে, যুবশ্রী। ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের প্রকল্প আছে, এবং এই প্রকল্প রিলেটেড আমাদের কোশ্চেন কম বেশি জেনে দেখতে হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের আসবে সেন্ট্রাল এবং বিভিন্ন স্টেটের। ঠিক আছে, সেগুলো আমাদেরকে জেনে যেতে হবে। এরপর দেখো, ইরানের মুদ্রার নাম। ইরান, বিভিন্ন দেশের মুদ্রার নাম, তাদের রাজধানীর নাম, পার্লামেন্টের নাম, এগুলো একটু আমাদের জেনে যেতে হবে। ডেনের পরীক্ষার জন্য এবং এসএসসি জিডির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই ইরানের মুদ্রার নাম, ইরানের মুদ্রা। ইরানের রাজধানী কোথায়? ইরানের রাজধানী কোথায়? ইরানের রাজধানী কোথায়? তেহরান। ঠিক আছে, ইরানের রাজধানী হচ্ছে তেহরান। মনে থাকবে, ইরানের রাজধানী তেহরান। এবং ইরানের মুদ্রার নাম কী হবে? রুবেল, রিয়াল, পেসো, শেকেল। কী হবে আমাদের সঠিক উত্তর? ইরানের মুদ্রার নাম কী হবে? ইরান কী হবে? ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। রিয়াল, ঠিক আছে, রিয়াল। রুবেল কোথাকার মুদ্রার নাম? রাশিয়া। রুবেল হচ্ছে কোথাকার? রাশিয়া। আমরা সবাই জানি রাশিয়ার মুদ্রার নাম রুবেল। এবং রাশিয়ার পার্লামেন্ট কি? ডুমা। ডুমা পার্লামেন্ট। ঠিক আছে, পেসো কোথাকার? আর্জেন্টিনার হচ্ছে পেসো। আর্জেন্টিনা পেসো। ঠিক আছে, শেকেল কোথাকার মুদ্রা? শেকেল হচ্ছে কি আমাদের কোথাকার? ইসরায়েল। ইসরায়েলের মুদ্রা হচ্ছে শেকেল। তাহলে এই ধরনের মুদ্রা রিলেটেড কোশ্চেনগুলো আমাদের জেনে নিতে, আমাদের যে নোটগুলো আছে ওগুলো অবশ্যই দেখবে, ক্লাসগুলো যেগুলো আছে ডেসক্রিপটিভ সব দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, কেরালার বিখ্যাত উৎসব কোনটি? গাঙ্গুর, ত্রিশূরপুরাম, তাওয়াই, লসার। তাহলে কেরালার বিখ্যাত উৎসব, এটা উৎসব রিলেটেড প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কেরালার যে বিখ্যাত উৎসব সেটি কী হবে? গাঙ্গুর, ত্রিশূরপুরাম,
তাওয়াই লসার। এই রিলেটেড আমাদের ডেসক্রিপটিভ ক্লাস আছে। তাই কেরালার বিখ্যাত উৎসব হলো কী হবে, ত্রিশূরপুরম। ত্রিশূরপুরম এছাড়া কী আছে কেরালার বিশু, এই বিশু উৎসবটাও আমাদের কেরালায় দেখা যায়। ঠিক আছে, আসামে কী দেখা যায়, আসামে দেখা যায় অম্বুবাচী মেলা। ঠিক আছে, বিহু দেখা যায়। বিহুর আবার 3টে ভাগ আছে, এই ভাগগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, এছাড়া কয়েকটা গুরুত্বপূর্ণ আমাদের উৎসব যেমন মনে রাখতে হবে। লোসার কোথাকার, এই লোসার হবে তোমার, লোসার অরুণাচল প্রদেশে দেখা যায়, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এগুলো আমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া ওয়াংলা মেঘালয়ে দেখা যায়, এটা বিখ্যাত উৎসব ওয়াংলা। ঠিক আছে, ওয়াংলা এগুলো মেঘালয়ে দেখা যায়। ঠিক আছে, এগুলো আমাদেরকে পড়ে যেতে হবে ডিটেলসে, কারণ এখান থেকে কোশ্চেন আমাদের আসবেই। পরবর্তী প্রশ্ন, এই যে স্ট্যাটিক জিকে যেটা বিভিন্ন একটা ভালো একটা সেট রয়েছে, এটা অবশ্যই সবাই দেখে যাবে এবং নোট করে নেবে। এখান থেকে বিভিন্ন পুরস্কার, বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম, আমাদের কিছুদিন আগে যে পরীক্ষা এসেছিলো সেতার বাদক, ঠিক আছে, শ্রী শ্রী রবিশঙ্কর কত সালে ভারতরত্ন পান, এগুলো আমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে, সানাই বাদক, ঠিক আছে, বিসমিল্লাহ খান কবে ভারতরত্ন পান। তাহলে এই রিলেটেড কোশ্চেন, এই যে স্ট্যাটিক জিকের এটা আছে ডেসক্রিপটিভে, তোমরা ক্লাসটা পেয়ে যাবে, ভালো করে অবশ্যই দেখবে। পরবর্তী প্রশ্ন, সুলতান আজলান শাহ হকি কাপ, আমাদের পরীক্ষায় আসতে পারে হকি কাপ, হকি খেলার সঙ্গে কোন কাপ যুক্ত, বলতে পারে যে সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে দেওয়া হয়, হকি, ক্রিকেট, বিশ্বকাপের মধ্যে দিতে পারে। তাই সুলতান আজলান শাহ কাপ ওটা হকি খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, এছাড়া হকি খেলার সঙ্গে কী দেখাচ্ছে, মেজর ধ্যানচাঁদ ট্রফি, হকি খেলা, তাই তো, মেজর ধ্যানচাঁদ ট্রফি হকি খেলার সঙ্গে আছে। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের জেনে যেতে হবে। তাহলে ওই 2022 সালে কোন দেশ জয়ী হয় এটা আমাদের জানতে হবে পরীক্ষা। দেখো 2024টা যদি খুব ইম্পর্টেন্ট ভারতের রিলেটেড হয় তাহলে জানতে পারবেন, 2022-23 থেকে আমাদের প্রশ্ন দেবে। ঠিক আছে, তাহলে দেখো সুলতান আজলান শাহ হকি কাপ 2022 কত সালে, 2022 সালে কোন দেশ জয়ী হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি জয়ী হয় কোন দেশ, মালয়েশিয়া। সঠিক উত্তর হবে কি, মালয়েশিয়া, এবং এটি মালয়েশিয়াতেই হয়। ঠিক আছে, সুলতান আজলান শাহ হকি কাপ এটা মালয়েশিয়াতেই অনুষ্ঠিত হয়। হোস্ট কান্ট্রি হচ্ছে মালয়েশিয়া, এবং মালয়েশিয়া 2022 সালে জয়লাভ করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া একটু জেনে রাখো, রিসেন্ট 2024 সালে কোন দেশ জয়লাভ করেছে, 2024 সালে জয়ী দেশ কোনটি, খুব ইম্পর্টেন্ট। 2024 সালে জয়ী দেশ কোনটি, জাপান। এটা আমাদের জেনে রাখতে হবে, 2024 সালে জয়ী দেশ কোনটি, জাপান। তাহলে এগুলো আমাদের রিলেটেড কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এগুলো যেন মনে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে উঁচু খিলান ব্রিজ। ঠিক আছে, খিলান ব্রিজ এটা হচ্ছে আর্ক ব্রিজ বলা হয়। ঠিক আছে, ARC আর্ক ব্রিজ। ঠিক আছে, খিলান ব্রিজ এটা জম্মু কাশ্মীরের কোন নদীর উপর নির্মিত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে, SSCর পরীক্ষাতে এসছে এবং ঘুরিয়ে ফিরে আসতে পারে। দেখো সবচেয়ে উঁচু যে জম্মু কাশ্মীরের খিলান ব্রিজ রয়েছে, এটি কোন নদীর ওপর, এটা আমরা সবাই জানি, এটাই কোন নদীর ওপর, চেনাব নদীর ওপর। ঠিক আছে, আমরা জানি যে সিন্ধুর বিভিন্ন উপনদী আছে, ঠিক আছে, সেগুলো চেনাব, শতদ্রু, ঝিলাম, রাভি। ঠিক আছে, এই সমস্ত নদীগুলো আমাদের পড়ে যেতে হবে। এর রিলেটেড বিভিন্ন কোশ্চেন আছে। প্রাচীন ভারতের বিভিন্ন সভ্যতা ছিল, সেগুলো রিলেটেড। ঠিক আছে, রাভি কোন নদী, রাভি নদীতে কোন সভ্যতা। ঠিক আছে, এগুলো আমাদের প্রশ্ন আসে। তাহলে বিশ্বের সবচেয়ে উঁচু খিলান ব্রিজ জম্মু কাশ্মীরের কোন নদীর ওপর, চেনাব নদীর ওপর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবং এই ব্রিজটা যদি আমাদের সম্পূর্ণ হয়ে যাওয়ার পর জম্মু কাশ্মীরের সঙ্গে আমাদের ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত হবে এবং পর্যটন কেন্দ্র খুব বিকাশ হবে। ঠিক আছে, জম্মু কাশ্মীর কি বর্তমানে আমাদের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে 370 যে নম্বর যে ধারা ছিল এটি তুলে দেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে, এবং 35-এর যে নম্বর ধারা ছিল এটা তুলে দেওয়া হয়। ঠিক আছে, এটি এখন বিশেষ রাজ্যের মর্যাদা নেই, এটা আমাদের এখন কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এছাড়া পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইসরোর বর্তমান চেয়ারম্যান। আমরা এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদমর্যাদার বিভিন্ন সভাধিপতি, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, এগুলো আমাদের জেনে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে ইসরোর পুরো নাম কি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাই তো। এই ইসরো কবে প্রতিষ্ঠিত হয়, আমাদের রাষ্ট্রের পরীক্ষায় ইসরো কবে প্রতিষ্ঠিত হয়, 1969 সালের 15ই আগস্ট কি স্বাধীনতা দিবস, তাই তো, এইভাবে মনে রাখতে হবে, 15ই আগস্ট। ইসরো আমাদের প্রতিষ্ঠিত হয় 1969 সালের 15ই আগস্ট। ঠিক আছে, এবং ইসরোর বর্তমান চেয়ারম্যানকে, খুব ইম্পর্টেন্ট, ইসরোর বর্তমান চেয়ারম্যানকে কী হবে, সঞ্জয় মালহোত্রা, সঞ্জীব খান্না, সমীর ভি কামাত, পানিকার সোমনাথ। ঠিক আছে, তাই সঠিক উত্তর হবে ইসরোর বর্তমান চেয়ারম্যান হলো পানিকার সোমনাথ। সোমনাথ বললে পরে আমরা চিনতে পারবো, সোমনাথ। ঠিক আছে, ইসরোর চেয়ারম্যান সোমনাথ। তাহলে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 সালে 15ই আগস্ট ইসরো গঠিত হয়েছিল। বর্তমান চেয়ারম্যান কি, সোমনাথ। এবং ইসরোর আমরা জনক কাকে বলে থাকি, ইসরোর জনক বলা হয়ে থাকে কাকে, ইসরোর জনক বলা হয়ে থাকে বিক্রম সারাভাইকে। খুব ইম্পর্টেন্ট, বিক্রম সারাভাইকে।
এই বিক্রম সারাভাইকে আমরা কি বলা হয়, ইসরোর কি বলা হয়, জনক বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আমাদের পরীক্ষা আসতে পারে। এবং ইসরোর বর্তমান চেয়ারম্যান কি, পানিকার সোমনাথ। মনে থাকবে ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছে, 1969 সালে 15 আগস্ট। ঠিক আছে। এবং এই রিলেটেড আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, দেখো সমীর ভি কামাত তিনি কিসের চেয়ারম্যান, তিনি ডিআরডিও। ডিআরডিও কি, ডিফেন্স রিসার্চ। ঠিক আছে, এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে ডিআরডিও এর পুরো নামটা কি, এবং ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কি আছে, সমীর ভি কামাত। ঠিক আছে। এবং সঞ্জয় মালহোত্রা কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঞ্জয় মালহোত্রা আমাদের যে বর্তমান যে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, এই রিজার্ভ ব্যাঙ্কের 26তম গভর্নরকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের পরীক্ষা আসবে। রিজার্ভ ব্যাঙ্কের 26তম গভর্নরকে হলো সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মালহোত্রা। ঠিক আছে। এবং এই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের কার্যকাল ক বছর, 5 বছর। ক বছর কার্যকাল, 5 বছর। ঠিক আছে, এই রিলেটেড আমাদের প্রশ্ন করতে পারে। এবং রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরকে নিয়োগ করে কে, রাষ্ট্রপতি। ঠিক আছে, নিয়োগ করে কে, রাষ্ট্রপতি নিয়োগ করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই রিলেটেড প্রশ্ন আমাদের আসতে পারে। এবং কার্যকাল 5 বছর। বর্তমান রিজার্ভ ব্যাঙ্কের 26তম গভর্নরের নাম কি, সঞ্জয় মালহোত্রা। এবং ডি অপশন দেখো রয়েছে সঞ্জীব খান্না। সঞ্জীব খান্নাকে, সঞ্জীব খান্না আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কত, সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এই সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি, কততম বিচারপতি, আমাদের বর্তমান 51তম বিচারপতি। 51তম বিচারপতি কে, 51তম বিচারপতি হলেন সঞ্জীব খান্না। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সঞ্জীব খান্না, এটা যেন আমাদের গুলিয়ে যায় না। সঞ্জয় মালহোত্রা, সঞ্জয় মালহোত্রা এটা কি, আরবিআই। আর সঞ্জীব খান্না কে, বিচারপতি। বিচারপতির কার্যকাল ক বছর, সুপ্রিম কোর্টের 5 বছর। কত বছর বয়স পর্যন্ত, 65 বছর বয়স পর্যন্ত তিনি থাকতে পারেন। ঠিক আছে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করে কে, এই নিয়োগ করেন বা শপথ বাক্য পাঠ করায় কে, রাষ্ট্রপতি। ঠিক আছে, এটা যেন মনে থাকে, এটা যেন আমাদের মনে থাকে। এবং এই সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ করা হয় ইমপিচমেন্ট পদ্ধতি, কত নম্বর ধারা, 61 নম্বর ধারা, ইমপিচমেন্ট পদ্ধতি। ঠিক আছে, এগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ প্রথম পদক জয়ী মনু ভাকের। দেখো আমাদের খুব ইম্পর্টেন্ট নাম, আমাদের 2024 প্যারিস অলিম্পিক হয়ে গেল। এই প্যারিস অলিম্পিকে 2024-এ মনু ভাকের, ঠিক আছে, তিনি কি জিতেছেন, প্রথম পদক জিতেছেন। 2024-এ যে অলিম্পিক খেলায় তিনি প্রথম পদক পান। কি পদক পেয়েছিলেন তিনি, ব্রোঞ্জ পেয়েছিলেন। কি পদক, ব্রোঞ্জ। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, মনু ভাকের শুটিং খেলার সঙ্গে যুক্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনি কি জেতেন, ব্রোঞ্জ জেতেন। এবার আমাদের একটাও সোনা আসেনি প্যারিস অলিম্পিকে, তাহলে তিনি যে ব্রোঞ্জ জেতেন। ঠিক আছে, তিনি কত সালে অর্জুন পুরস্কার পান, এই রিলেটেড কোশ্চেন আমাদের আসছে। ঠিক আছে, পরীক্ষাতে তিনি কত সালে অর্জুন পুরস্কার পান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে তিনি অর্জুন পুরস্কার পান, আমাদের কি হবে, 2020 সালে। 2020 সালে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনি 2020 সালে অর্জুন পুরস্কার পান। এগুলো আমাদের আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তো এই রিলেটেড প্রশ্ন আমাদের পড়ে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, 6 থেকে 14 বছর শিশুর প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়। আমরা জানি প্রত্যেকটা শিশুর যে 6 থেকে 14 বছর প্রাথমিক অবৈতনিক শিক্ষা দিতে হবে, এটা আমাদের সংবিধানের 21-এর এ নম্বর ধারায় আছে। 21-এর এ বা 21-এর ক যেটা হয়, ঠিক আছে, এরকম থাকতে পারে। আর একটা কত নম্বর ধারা আছে, আমরা জানি 1976 42তম সংশোধনী মাধ্যমে। ঠিক আছে, যেটা ওটা তো আলাদা। এক্ষেত্রে আরেকটা আছে যেটা আমাদের এই সংবিধানের নির্দেশমূলক নীতি রয়েছে, 45 নম্বর ধারাতে আছে, যে প্রত্যেকটা শিশু 6 থেকে 14 বছরের মধ্যে কী করতে, তাদের স্বাভাবিক শিক্ষা দিতে হবে। ঠিক আছে, তো প্রাথমিক যে শিক্ষা আছে সেটা দিতে হবে। এছাড়া 2002 সালে আমরা জানি, 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কী হয়েছিল, যে সর্বশিক্ষা কথা বলা হয়েছে, 6 থেকে 14 বছর প্রত্যেকটা শিশুর শিক্ষা দিতে হবে, এই কথাটা বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর এখানে যে ধারা অনুযায়ী হবে 21-এর এতে আছে। ঠিক আছে, এটা 2002 সালে 86তম সংশোধনের মাধ্যমে এটা একটা হয়েছিল। এবং আমাদের নির্দেশমূলক নীতিগত 45 নম্বর ধারাতেও আছে। আর আমাদের এখানে আরেকটা বিষয় ধারা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি 40 নম্বর ধারা। 40 নম্বর ধারা কি, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারা, 40 নম্বর ধারা। আর 51 নম্বর ধারায় কি, আন্তর্জাতিক শান্তি। এগুলো আমাদের জেনে রাখতে হবে, আমাদের ডিটেলস ক্লাস দেওয়া আছে, ওটা অবশ্যই দেখে নেবে। আন্তর্জাতিক শান্তি, আন্তর্জাতিক শান্তি কত, 51। আর 50 কি, বিচার বিভাগ থেকে যে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ এটা কি আলাদা, বা আইন বিভাগ থেকে শাসন বিভাগ কি হবে, আলাদা বিভাজন, এই ব্যাপারটা বলা হয়েছে। ঠিক আছে, পরবর্তী, খোখো খেলায়, খোখো রিলেটেড কোশ্চেন এবার আমাদের আসবে। আমরা জিডির পরীক্ষাতে, এনটিপিসির পরীক্ষাতে দেখছি ডিটেলসে প্রশ্ন আসছে, যে এই রিলেটেড কোন বিবৃতি সঠিক, কোনটা সঠিক নয়। তাহলে আমরা একটু এই রিলেটেড একটু জেনে নিই খোখো সম্পর্কে, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন, যে খোখো ওয়ার্ল্ড কাপ ফার্স্ট টাইম, প্রথম খোখো বিশ্বকাপ, প্রথম খোখো বিশ্বকাপ
ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ হবে এই প্রথমবার হতে চলেছে কোথায়? ভারত অনুষ্ঠিত হবে। কত সালে হবে? 2025 সালে হবে। যেহেতু ভারত হবে সেই জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ। ভারতের কোথায় হবে? ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, ঠিক আছে, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, ঠিক আছে, নিউ দিল্লি। ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কোথায়? নিউ দিল্লি, ঠিক আছে। আর একটা হবে নয়ডাতে, ঠিক আছে, দুটো স্টেডিয়াম, নয়ডা আর একটা হচ্ছে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই খেলাতে মোট কটি দেশ অংশগ্রহণ করবে? মোট 24টি দেশ অংশগ্রহণ করবে। সারা বিশ্ব থেকে 24টি দেশ অংশগ্রহণ করবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এবং এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? আমাদের সলমান খান, ঠিক আছে, সলমান খান। এই খোখো যে বিশ্বকাপ হবে, এই খোখো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সলমান খান। মোট 24টি দেশ অংশগ্রহণ করবেন, ঠিক আছে। এবং প্রথম এই খোখো বিশ্বকাপ বিশ্বের মধ্যে প্রথম হতে চলেছে কোথায়? ভারতে 2025 সালে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, নিউ দিল্লি আর নয়ডা স্টেডিয়ামে। মোট 24টি দেশ, সলমান খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবং আমাদের একটু মনে রাখতে হবে যে ভারতে এই খোখো প্রেসিডেন্টকে, ভারতে খোখো প্রেসিডেন্ট, ভারতে খোখো প্রেসিডেন্টকে, বর্তমান খোখো প্রেসিডেন্ট কে রয়েছে? এটা আমাদের মনে রাখতে হবে, সুধাংশু মিত্তাল। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আমাদের পরীক্ষা চলে আসতে পারে নিয়োগ সংক্রান্ত থেকে। বর্তমান ভারতে খোখো প্রেসিডেন্টকে? ভারতের খোখো প্রেসিডেন্ট হলেন সুধাংশু মিত্তাল, ঠিক আছে। এই রিলেটেড কোশ্চেন আমাদের আসতে পারে। আর কোনো কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে? দেখি এখান থেকে যেগুলো আসতে পারে, যে খোখো খেলার সময় কোনটি? প্রত্যেক খেলায় কজন প্লেয়ার থাকে? 9 জন প্লেয়ার থাকে। এই খোখো খেলা 60 মিনিট ধরে চলে এবং প্রত্যেক ট্যাগে 2 পয়েন্ট করে থাকে, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা আমাদের ঠিক আছে, এটাও ঠিক আছে। 3 পয়েন্ট আছে, মাঠের মাপ 27x16 মিটার, এটা আমাদের ঠিক আছে। তাহলে উপরে সবগুলো কি বিবৃতি ঠিক রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের পরীক্ষায় আসে এই রিলেটেড কোশ্চেন, কতজন খেলোয়াড়? 9 জন খেলোয়াড়। প্রতিটি খেলায় কতজন করে, ঠিক আছে, খেলোয়াড় থাকে, কত মিনিটের খেলা হয়, মোট কত পয়েন্টে খেলা হয়, ঠিক আছে, খেলার কোর্টের মাপ কত, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমাদের জেনে যেতে হবে। আশা করি এই ক্লাসটা সবারই ভালো লাগবে এবং সবার কাছে অনুরোধ, এই ডিটেলস যে ক্লাসগুলো দেওয়া রয়েছে, জিকে যে একটা সেট, এই সেটটা অবশ্যই সবাই দেখবে। ডিটেলসের ক্লাস রয়েছে তোমাদের আছে, ঠিক আছে, ডেসক্রিপশনে এই ক্লাসটা দেখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসটা শেয়ার করো বেশি বেশি করে।